সারা বিশ্বে ফেক নিউজ ছড়ানোর সপ্তম অবস্থানে আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। চতুর্থ নম্বর দখল করে আছে পাকিস্তান। এক নম্বরে থাকা দেশের নাম উন্মোচন করা। আপনি যদি সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেটে সক্রিয় হন তাহলে অবশ্যই এতক্ষণে বুঝে ফেলেছেন আমি কোন দেশের কথা বলছি। সারা বিশ্বে ফেক নিউজ, গুজব, অনলাইন স্ক্যাম, রাজনৈতিক প্রপাগান্ডা ছড়ানোর শীর্ষ অবস্থানে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। 2016 সালের 4 ডিসেম্বর রবিবার ওয়াশিংটন ডিসির উত্তর পশ্চিমের একটি পিৎজা দোকানে কমেট পিং পং এর দিনের বেলায় একজন লোক রাইফেল নিয়ে ঢুকে হঠাৎ গুলি চালাতে শুরু করে। সৌভাগ্যবশত তার গুলিতে কেউ আহত হয়নি এবং সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন সে এই কাজটি করেছে। তখন সে অদ্ভুত একটি কথা বলে। সে খবর পেয়েছে এই পিৎজা দোকানটি একটি শিশু যৌনচক্রের সাথে সংশ্লিষ্ট, আর এর সঙ্গে জড়িত রয়েছে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন, যিনি একসময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। 1938 সালে 30 অক্টোবর কলম্বিয়া ব্রডকাস্টিং নেটওয়ার্ক তাদের চ্যানেলে একটি রেডিও নাটক প্রচার করে। এই সম্প্রচারের প্রথম 2/3 এমনভাবে প্রচার করা হয় যেন সেগুলো জরুরি একটি ব্রেকিং নিউজ এর মতো শোনাচ্ছিল। অনুষ্ঠানটি শুরু হয় নিয়মিত সম্প্রচার বন্ধ করে একটি ঘোষণার মাধ্যমে। সেখানে বলা হয় একজন অধ্যাপক মঙ্গল গ্রহে গ্যাস বিস্ফোরণের একটি ধারাবাহিকতা লক্ষ্য করেছেন। পরে আরেকটি বুলেটিনে বলা হয় নিউ জার্সিতে একটি উল্কাপিণ্ড পড়েছে এবং এতে 15,000 মানুষ মারা গেছে। এরপর আরও আরেকটি সংবাদ আগের খবরের সঙ্গে বিরোধ করে বলা হয় সেটি আসলে উল্কাপিণ্ড নয়, বরং মঙ্গল গ্রহ থেকে আসা অদ্ভুত জীববর্তী একটি সিলিন্ড্রিক্যাল বস্তু যাদের কাছে ভয়ঙ্কর রশ্মি নিক্ষেপকারী অস্ত্র রয়েছে। সম্প্রচার শেষ হওয়ার আগেই ডাক্তার, নার্স, সৈনিক এবং নাবিকেরা দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়ে যায়। সারা দেশের পুলিশ স্টেশনগুলিতে হাজার হাজার ফোন আসে। সংবাদপত্রের রিপোর্টাররা আক্রমণের খবর শুনে বিশেষ সংস্করণ ছাপানোর প্রস্তুতি নিতে থাকে। 1917 সালের বসন্তে প্রথম বিশ্বযুদ্ধ ইউরোপ জুড়ে ভয়াবহভাবে চলছিল। তখন লন্ডনের দ্য টাইমস এবং ডেইলি মেল পত্রিকার কিছু অজ্ঞাত সূত্রের বরাতে এই খবরগুলো ছাপানো হয়। সেখানে দাবি করা হয় জার্মানিতে একটি ক্যান্ডাভার ফ্যাক্টরি আছে। সেই কারখানায় যুদ্ধে নিহত মানুষের মৃতদেহ থেকে গ্লিসারিন বের করে সাবান এবং মার্জারিন তৈরি করা হয়। 2016 সালের 21 অক্টোবর অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক 3 সপ্তাহেরও কম সময় আগে WTOE 5 নিউজ নামে একটি ওয়েবসাইটে একটি শিরোনাম প্রকাশ করা হয়। সেখানে লেখা ছিল পোপ ফ্রান্সিস শকস ওয়ার্ল্ড, এন্ডোর্স ডোনাল্ড ট্রাম্প ফর প্রেসিডেন্ট, রিলিজ স্টেটমেন্ট। অর্থাৎ খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানাচ্ছেন। উপরের এই 4টি ঘটনাই আদতে ভুয়া এবং মিথ্যা নিউজ। 2016 সালের পিৎজার দোকানে হামলা করা ওই লোককে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ওই পিৎজা দোকানটি একটি শিশু যৌনচক্রের কেন্দ্র এবং এর সঙ্গে যে হিলারি ক্লিন্টন জড়িত রয়েছে এর খবর সে কোথায় পেয়েছে, উত্তরে সে বলেছিল সে টুইটারের একটি ভাইরাল পোস্টে সে দেখেছে এই ঘটনাটি। আসলে সেই পোস্টটি ছিল ভুয়া। 1938 সালের কলম্বিয়ার ব্রডকাস্টিং নেটওয়ার্ক থেকে প্রচার করা মঙ্গল গ্রহের এলিয়েন এবং উল্কাপিণ্ড আঘাত করার ব্রেকিং নিউজটিও ছিল আসলে ভুয়া ব্রেকিং নিউজ। এটি 1898 সালের বিখ্যাত ছোট গল্পকার H.G. ওয়েলসের লেখা একটি গল্প ছিল। প্রচারের সময় গল্পটির 2/3 তারা ব্রেকিং নিউজের মতো প্রচার করেছিল। এতে করে মানুষ ঘাবড়ে যায়, মনে করে সত্যি সত্যি এলিয়েন অ্যাটাক করেছে। 1917 সালের লন্ডনের দ্য টাইমস এবং ডেইলি মেল পত্রিকায় জার্মানির মৃত মানুষের শরীর থেকে সাবান এবং মার্জারিন বানানোর ঘটনা প্রকাশের বহু বছর পর এই গল্পের উৎস হিসেবে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI7 এর নাম উঠে আসে। যুদ্ধের সময় MI7 এর 13 জন কর্মকর্তা এবং 25 জন বেতনভুক্ত লেখক এখানে কাজ করতেন। তাদের মধ্যে ছিলেন মেজর হিউ পোলার্ড, যিনি ডেইলি এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি হিসেবে সংবাদপত্রে এই মিথ্যা গল্প ছড়িয়ে দিয়েছিলেন। 2016 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পোপ ফ্রান্সিস ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে জানিয়েছেন এমন একটি খবর WTO 5 নিউজ নামে একটি ওয়েবসাইট প্রকাশ পায়। নিউজটি দেখতে অনেকটা সত্যিকারের সংবাদ রিপোর্টিংয়ের নিউজের মতো লিখেছিল। এতে এমন একটি নাম এবং ওয়েবসাইট ব্যবহার করা হয়েছিল যেটা স্থানীয় সংবাদ মাধ্যমের মতো মনে হয়, কিন্তু আসলে এর কিছুই সত্য ছিল না। ওয়েবসাইটটি ব্যঙ্গাত্মক বা স্যাটায়ারধর্মী কন্টেন্ট প্রকাশ করত, আর তাদের অ্যাবাউট পাতায় সেটি লেখা ছিল। কিন্তু খবরটি ও শিরোনামটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার সময় সেই ব্যঙ্গাত্মক প্রেক্ষাপটটি পুরোপুরি হারিয়ে যায় এবং মানুষ এটাকে সত্য বলে ভেবে বসে। বন্ধুরা, সারা বিশ্বে প্রতিনিয়ত এমন হাজারো ফেক নিউজ বা ভুয়া গুজব ছড়িয়ে পড়ছে। বর্তমান হোক কিংবা অতীত, ফেক নিউজের দুর্দান্ত ছিল চিরকাল।
প্রযুক্তি হাতের মুঠোয় থাকায় এসব খবর এখন খুব দ্রুত পাওয়া যায়। আসল নিউজ পাওয়ার পাশাপাশি এখন ভুয়া বা গুজব খবর পাওয়ার সম্ভাবনা অন্য যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি। সোশ্যাল মিডিয়ার নিউজ চ্যানেল, পত্রপত্রিকা সব জায়গায় ভুয়া নিউজ প্রচারের প্রবণতা এর পরিমাণ বেড়েছে যে কোনটা আসল আর কোনটা ভুয়া খবর সেটা বের করা খুবই মুশকিল। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাত্রা বাড়িয়ে দিয়েছে আরও বহুগুণ। এআই দিয়ে বানানো ভিডিও, ছবি যেখানে সেখানে আসল বলে চালিয়ে দেওয়া যায়, কারণ এগুলো দেখতে আসলের মতোই এবং এগুলোকে পার্থক্য করা খুবই কঠিন। ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী ফেক নিউজ দেখতে আসল খবরের মতো, যা সাধারণত রাজনৈতিক মতামত প্রভাবিত করা বা মজা করার উদ্দেশ্যে তৈরি করে ইন্টারনেট বা অন্যান্য মাধ্যমে ছড়ানো হয়। তো মোটা দাগে ফেক নিউজকে 5 ভাগে ভাগ করা যায়। প্রথমে আসে ক্লিকবেট নিউজ। এগুলো এমন গল্প বা খবর যেগুলো ইচ্ছে করে বানানো হয় যাতে ওয়েবসাইটে বেশি মানুষ আসে এবং বিজ্ঞাপন থেকে বেশি আয় হয়। ক্লিকবেট ধরনের খবর সাধারণত খুব চটকদার শিরোনাম ব্যবহার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের ওয়েবসাইটে ক্লিক করাতে চায়, কিন্তু ভেতরে হেডলাইন বা শিরোনামের সাথে সামঞ্জস্য রেখে কঠিন বা সত্য তথ্য থাকে না। এরপরে আসে পলিটিক্যাল প্রপাগান্ডা নিউজ। এগুলো এমন খবর যেগুলো ইচ্ছা করে বানানো হয় যাতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য বা এজেন্ডা এগিয়ে নিতে মানুষকে ভুল পথে চালানো যায় কিংবা একপেশে মতামত ছড়ানো যায়। 2024 সালের তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে এআই দিয়ে কিছু ডিপফেক ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়, যেখানে শাসক দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপি এর নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়। দলটির প্রেসিডেন্ট প্রার্থী লাই চিং-তে এর বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে লাই চিং-তে এবং তৎকালীন প্রেসিডেন্ট সাই ইয়াং-ওয়েন এর মধ্যে একটি ভুয়া ব্যক্তিগত কথোপকথন তৈরি করা হয়, যা এআই দিয়ে তৈরি ডিপফেক প্রযুক্তি দিয়ে বানানো হয়েছিল। এগুলো করে ইলেকশনের মাঠে তাদের সুনাম এবং তাইওয়ানের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করা হয়েছিল। 3 নম্বরে আসে মিসলিডিং হেডলাইন। কিছু খবর পুরোপুরি মিথ্যা না হলেও বিভ্রান্তিকর বা অতিরঞ্জিত শিরোনাম ব্যবহার করে সেগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়। এ ধরনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ সেখানে মানুষ সাধারণত পুরো লেখাটি না পড়ে শুধু শিরোনামের ছোট অংশটুকু পড়ে। যেমন এই ছবিতে দেখা যাচ্ছে গার্ডাসিল ভ্যাকসিন দিয়ে তারা এমন একটি হেডলাইন বানিয়েছে যেখানে কেউ যদি মনোযোগ দিয়ে হেডলাইনটা না পড়ে তাহলে সে মনে করবে এই ভ্যাকসিন দিয়ে 32 জন মহিলা মারা গেছে, কিন্তু আসলে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো এবং হেডলাইনেও তা কিন্তু বলা আছে কিন্তু ভিন্নভাবে। এরপরেটা হচ্ছে বায়াসড নিউজ। অনেক মানুষ এমন খবর বা গল্পের প্রতি আকৃষ্ট হয় যা তাদের নিজের বিশ্বাস বা পক্ষপাতকে সমর্থন করে। বায়াসড নিউজ এই দুর্বলতাকে কাজে লাগায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ ফিডও সাধারণত এমন খবর বা লেখা বেশি দেখায় যেগুলো আপনার আগের খোঁজাখুঁজি বা পছন্দের ভিত্তিতে আপনার ভালো লাগতে পারে বলে তারা ধরে নেয়। যেমন 2016 সালে ইউনাইটেড স্টেট প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ফলাফল প্রকাশের পর americannews.com নামে একটি নিউজ ওয়েবসাইট এমন একটি নিউজ প্রকাশ করে। আদতে নিউজে ডোনাল্ড ট্রাম্প জিতলেও তারা লিখেছে ক্লিন্টন এখনও প্রেসিডেন্ট হতে পারেন এবং ফেডারেল এটাতে তাকে সাহায্য করবে। এই টাইপ নিউজ তাদের কাছে খুবই জনপ্রিয় হয়ে যায় যারা ক্লিন্টনকে সাপোর্ট করেছিল, এবং তারা কোনো কিছু না ভেবেই এটা শেয়ার করবে, এবং এটাই হচ্ছে ওই নিউজ মিডিয়ার লাভ। 5 নম্বরে আসে ম্যানিপুলেটেড নিউজ। যখন সত্যিকারের কোনো তথ্য ভিডিওর বদলে এমনভাবে দেখানো হয় যাতে মানুষ প্রতারিত হয়, তখন সেটাকে বিকৃত বা ম্যানিপুলেটেড মিডিয়া বলা হয়। যেমন এডিট করা কিংবা এআই দিয়ে বানানো কোনো ছবি বা ভিডিও ব্যবহার করে মানুষকে ভুল বোঝানো বা কোনো ব্যক্তি বা ঘটনা সম্পর্কে মিথ্যা তথ্য বা মিথ্যা ধারণা তৈরি করা ম্যানিপুলেটেড নিউজের অন্তর্ভুক্ত। ফেব্রুয়ারি 2024-এ ভারতের আঞ্চলিক রাজনৈতিক দল অল ইন্ডিয়া দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম AIADMK এর অফিসিয়াল অ্যাকাউন্ট একটি এআই তৈরি অডিও ক্লিপ পোস্ট করে। সে অডিওতে সাবেক অভিনেত্রী এবং তামিলনাড়ু চিফ মিনিস্টার জয়ললিতা, যিনি ইতিমধ্যে মারা গেছেন, তিনি লোকসভা নির্বাচনে অল ইন্ডিয়া দ্রাবিড় দলের জেনারেল সেক্রেটারি এডাপ্পাডিকে পালানিস্বামীর পক্ষে জনগণকে ভোট দিতে বলেছেন। অর্থাৎ একজন মৃত রাজনৈতিক নেত্রীর কণ্ঠ এআই দিয়ে কৃত্রিমভাবে তৈরি করে তার জনসাধারণের সামনে দলীয় প্রার্থীর জন্য প্রচারণার কাজে ছড়ানো হয়েছিল। এতগুলো বিভিন্ন ফেক নিউজের প্রকারভেদ। এবার আসুন দেখি সারা বিশ্বের মধ্যে ওই সব দেশগুলোর তালিকা যারা ফেক নিউজ ছড়াতে শীর্ষ পর্যায়ে আছে। সারা বিশ্বে ফেক নিউজ ছড়ানোর 7ম অবস্থানে আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকায় প্রতিদিন এর মোট জনসংখ্যার 70% মানুষ বিভিন্ন ধরনের বানোয়ার খবর তারা দেখে বা অ্যাবজর্ব করে। এইসব খবরগুলো দিয়ে আগুনে ঘি ঢালার কাজ করে ফেসবুক এবং টুইটারের মতো সোশ্যাল মিডিয়া ইকো চেম্বারগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের সঠিক নিয়ম না জানার কারণে এবং সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম
প্রচুর পরিমাণে বায়াসড তথ্য দেয় মানুষ চরম বিপাকে পড়ে। ভ্যাকসিন ও হেলথ নিয়ে মিস ইনফরমেশন ছড়ানো, ইলেকশনে ভুল তথ্য প্রচার করা, রিগিং করা এখন খুবই কমনের ব্যাপার। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ৮৬% মানুষই এই ভুল তথ্যগুলো শনাক্ত করতে পারে না। প্রযুক্তির এই অপব্যবহার মানুষের বিশ্বাস করার জায়গাটা এমনভাবে নষ্ট করে দিয়েছে যে ৫৯% মানুষ এটা স্বীকার করে যে তারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় কিংবা অন্যান্য জায়গায় ফেক নিউজ শেয়ার করেছে। নাম্বার 6-তে আছে যৌথভাবে আয়ারল্যান্ড এবং চেক রিপাবলিক। আয়ারল্যান্ডের ডানপন্থী দলগুলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম টেলিগ্রাম ও গাবে বিভিন্ন বিষয় নিয়ে কোনো কিছু যাচাই না করেই ব্যাপক ঘৃণা ছড়ায়। বিভিন্ন বিষয়ের মধ্যে আছে ইসলাম বিরোধী বক্তব্য, LGBTQ হেইট, তারপর হলোকাস্ট অস্বীকার করা ইত্যাদি। এবং চেক রিপাবলিক বিভিন্ন অ্যান্টি ইউক্রেনিয়ান ন্যারেটিভ উস্কে দেওয়া ছাড়াও ন্যাটো এবং হুকে দিয়ে তৈরি বিভিন্ন মিথ্যা ন্যারেটিভ তৈরি করে এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং গ্রিন ডিল স্ট্র্যাটেজি দিয়ে ভুল তথ্য প্রচার করে। তারা মনে করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে চেক রিপাবলিককে মাইগ্রেট করে আসা ইউক্রেনিয়ানরা তাদের কাছে বেশি সুবিধা লাভ করছে। এছাড়া তারা অভিবাসনকারীদের নিয়ে রটানো মিথ্যা ক্রাইমের গুজব প্রায় ২১-৩৪% চেক রিপাবলিকরা বিশ্বাস করে। ৫ নম্বরে আছে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া। রোমানিয়ায় ফেক নিউজ সাম্প্রতিক সময় একটি বড় সমস্যা হয়ে উঠেছে। NSCOP রিসার্চের একটি জরিপ অনুযায়ী ৭০% বেশি রোমানিয়ান মনে করে তারা কোনো না কোনোভাবে ভুয়া খবরের মুখোমুখি হয়। এর মধ্যে প্রায় ২৬% মানুষ মনে করে তারা প্রতিদিনই ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেখেন। আর 11% বলেন দিনে কয়েকবার এমন খবর তাদের সামনে আসে যেগুলো ছিল ভুয়া। জরিপটি আরও দেখায় যে সেখানে রাজনীতি এবং প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা অনেক কম। প্রায় অর্ধেক মানুষ বিশ্বাস করে যে পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যেগুলো সাধারণ মানুষকে জানানো হয় না। একইভাবে প্রায় 48% মানুষ মনে করে রাজনীতিবিদরা তাদের সিদ্ধান্তের আসল কারণ সবসময় প্রকাশ করে না। তালিকার ৪র্থ নম্বর দখল করে আছে পাকিস্তান। পাকিস্তানে রাজনৈতিক বিভাজন এবং প্রতিবেশী দেশগুলোর সাথে দীর্ঘদিনের উত্তেজনা ভুয়া খবর ছড়ানোর জন্য একটি বড় পরিবেশ তৈরি করেছে। এখানে ভুয়া তথ্যের ইতিহাস নতুন নয়। উদাহরণ হিসাবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে রেডিও পাকিস্তান ঘোষণা করেছিল যে পূর্ব পাকিস্তানে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু একই সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম BBC জানায় যে পাকিস্তানি সেনাবাহিনী আসলে আত্মসমর্পণ করেছে। সোশ্যাল মিডিয়ার যুগে দেশটির ভেতর বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনা আরও অনেক বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে টুইটার ও ফেসবুক হাজার হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, যে অ্যাকাউন্টগুলো ফেক ছিল এবং পাকিস্তানের সামরিক জনসংযোগ বিভাগের সাথে যুক্ত ছিল বলে অভিযোগ করা হয়েছে। এবং অ্যাকাউন্টগুলো থেকে রাজনৈতিক প্রচারণা এবং ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল। এমনকি পাকিস্তানের ব্যাপক হারে বাইরের দেশ কর্তৃক বিদেশি ভুয়া তথ্য প্রচারের শিকার হয়েছে এইসব অ্যাকাউন্টের মাধ্যমে। উদাহরণ হিসেবে ২০২১ সালে পাকিস্তানের তেহরিকি লাব্বাইক বিক্ষোভের সময় সিভিল ওয়ার ইন পাকিস্তান হ্যাশট্যাগটি ব্যাপক ভাইরাল হয়। পরে বিশ্লেষণ করে দেখা যায় ওই হ্যাশট্যাগের প্রায় ৬১% পোস্ট ভারতের দিক থেকে তৈরি করা হয়েছিল এবং প্রায় ৮৪,০০০ রিটুইট এবং রিপ্লাই ভুয়া অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছিল। এদিকে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া দ্রুত বিস্তার এবং সমস্যাকে বাড়িয়ে দিয়েছে। ২০২২ সালে পাকিস্তানে ইন্টারনেট ব্যবহারকারীর হার প্রায় ৪৯%-এ পৌঁছায় এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রায় ৬৫% মানুষ ফেসবুক ব্যবহার করে। কিন্তু মিডিয়া সচেতনতা কম হওয়ায় এবং ফ্যাক্ট চেকিং সংস্কৃতি দুর্বল হওয়ায় ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ভুয়া খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে। গুজব ও ফেক নিউজ ছড়ানোয় দ্বিতীয় সর্বোচ্চ দেশ হিসেবে তালিকায় আছে এল সালভাদর। এটি সেন্ট্রাল আমেরিকার একটি ছোট্ট দেশ। এল সালভাদরের ভুয়া তথ্য এবং গুজব সমাজের উপর বড় প্রভাব ফেলেছে, বিশেষ করে রাজনীতি ও জনমতের ক্ষেত্রে। ইউনিভার্সিটি অফ এল সালভাদরের গবেষণায় দেখা গেছে প্রায় ৬৮% এল সালভাদরিয়ান সামাজিক মাধ্যমে ফেক নিউজের মুখোমুখি হয়েছে এবং তাদের মধ্যে ৪৫% মানুষ এসব ভুয়া খবর বিশ্বাস করে শেয়ারও করেছে। এর প্রভাব দেশের রাজনীতিতেও দেখা গেছে। ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়া প্রার্থীদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়ানো হয়, যা ভোটের মতামতকে প্রভাবিত করেছিল। ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের একটি জরিপে ৭৪% মানুষ মনে করেন ফেক নিউজ নির্বাচনের ফলাফলকে মাঝারি থেকে বড় ধরনের প্রভাব ফেলেছিল। এছাড়াও ভুয়া খবর সামাজিক বিভাজন এবং উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। অপরাধ, অভিবাসন ও অর্থনীতি নিয়ে ছড়ানো বিভিন্ন গল্প মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিবেদনে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এসব ভুল তথ্যের কারণে গ্যাং নিয়ন্ত্রিত এলাকায় বসবাসকারী মানুষের বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। কোভিড-১৯ মহামারীর সময় এই সমস্যা আরও স্পষ্ট হয়ে ওঠে। ভাইরাসের উৎস, চিকিৎসা এবং প্রতিরোধ নিয়ে অনেক ভুয়া তথ্য ছড়ানো হয় তখন। ইউনিভার্সিদাদ সেন্টো আমেরিকানা জোসে সিমিউন কানাস এর একটি গবেষণায় দেখা গেছে ৬২% মানুষ কোভিড
সম্পর্কিত ফেক নিউজ দেখেছে এবং 68% মানুষ এসব তথ্য বিশ্বাস করে সে অনুযায়ী কাজও করেছে। এবার পালা ফেক নিউজ ছড়ানোর শীর্ষ দেশের নাম উন্মোচন করা, অর্থাৎ 1 নম্বরে থাকা দেশের নাম উন্মোচন করা। আচ্ছা, আপনি একটু ভিডিওটি পজ করে গেস করুন তো কোন দেশ হতে পারে। আপনি যদি সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেটে সক্রিয় হন তাহলে অবশ্যই এতক্ষণে বুঝে ফেলেছেন আমি কোন দেশের কথা বলছি। সারা বিশ্বে ফেক নিউজ, গুজব, অনলাইন স্ক্যাম, রাজনৈতিক প্রপাগান্ডা ছড়ানোর শীর্ষ অবস্থানে আছে আমাদের প্রতিবেশী দেশ ভারত এই তালিকার শীর্ষে থাকার একটি বড় কারণ হলো বিশাল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজিং অ্যাপের মাধ্যমে দ্রুত ফরওয়ার্ড সংস্কৃতি। কোটি কোটি মানুষ প্রতিদিন অনলাইনে সক্রিয় থাকায় ভুল তথ্য খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং অনেক সময় তা বাস্তব ঘটনাকেও প্রভাবিত করে। কোভিড-19 মহামারীর সময়ে ভারতে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার একটি ব্যাপক সমারোহ দেখা যায়। সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপে নানা ধরনের মিথ্যা চিকিৎসা পরামর্শ ছড়িয়ে পড়ে, যেমন লেবু পানি বা ঘরোয়া কিছু উপাদানে করোনা সারাতে পারে। রাস্তায় রাস্তায় থালাবাটি ঘন্টা বাজিয়ে গো করোনা বলে মিছিল করতে দেখা যায় এবং এসব ঘটনা ভিডিও করে অনলাইনে ছড়িয়ে অন্যান্য মানুষদের এগুলো করার জন্য প্রভাবিত করা হয়। পাশাপাশি মিথ্যা লকডাউন নির্দেশনা ও শিশু অপহরণের গুজব ভাইরাল হয়। এসব গুজব এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে 2020 সালের মে মাসে কেরালায় পুলিশ কয়েকজনকে ভুয়া বার্তা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করে। এই ঘটনায় দেখা যায় স্বাস্থ্য সংকটের সময় ভুল তথ্য কত দ্রুত আতঙ্ক সৃষ্টি করতে পারে। 2019 সালে নাগরিকত্ব সংশোধন আইন CAA বিরোধী আন্দোলনের সময় সামাজিক মাধ্যমে ব্যাপক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। এডিট করা ভিডিও, পুরনো ফুটেজ এবং ভুলভাবে উপস্থাপিত ছবি ব্যবহার করে আন্দোলনকারীদের সম্পর্কে মিথ্যা ধারণা তৈরি করা হয়। কিছু ভিডিওতে দাবি করা হয় যে প্রতিবাদকারীরা উগ্র স্লোগান দিচ্ছে, কিন্তু পরে দেখা যায় সেগুলো বিকৃত বা ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। এই ধরনের ভুল তথ্য আন্দোলনের পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে এবং জনমত বিভক্ত করে। ভারতে 2019 সালে সাধারণ নির্বাচনকে অনেক বিশ্লেষক হোয়াটসঅ্যাপ নির্বাচন বলে উল্লেখ করেন, কারণ নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়ায় প্রচুর মিম, গুজব এবং বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে পড়ে। বিভিন্ন রাজনৈতিক দল ও সমর্থক গোষ্ঠী নিজেদের পক্ষে জনমত গঠনের জন্য হোয়াটসঅ্যাপের ব্যবহার করে। এই সময় বিপুল পরিমাণ ভুয়া অ্যাকাউন্ট এবং এসব অ্যাকাউন্ট দিয়ে প্রপাগান্ডামূলক প্রচারণা শনাক্ত করা হয় এবং এই প্রপাগান্ডা ঠেকাতে অনেকগুলো অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। কিছু তদন্তে দেখা গেছে যে বিভিন্ন ভুয়া আন্তর্জাতিক সংবাদ ওয়েবসাইট তৈরি করে সেগুলোর মাধ্যমে পাকিস্তান বিরোধী গল্প ও মতামত প্রচার করা হয়েছিল। এই ওয়েবসাইটগুলো দেখতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতো হলেও আসলে এগুলো ছিল বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর একটি প্ল্যাটফর্ম। এসব সাইটের মাধ্যমে ভুয়া প্রতিবেদন, মতামত এবং রাজনৈতিক বার্তা ছড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও প্রভাব তৈরি করার চেষ্টা করা হয়। কাশ্মীর নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সময় অনেক পুরনো ছবি এবং ভিডিও নতুন সংঘর্ষের প্রমাণ হিসেবে ভাইরাল করা হয়। কখনো অন্য দেশের যুদ্ধের ছবি বা ভিডিও কাশ্মীরের ঘটনা বলে প্রচার করা হয়েছিল। পরে সরকারি সংস্থা, সাংবাদিক এবং ফ্যাক্ট চেকিং সংগঠন এসব দাবিকে ভুয়া প্রমাণ করে। 2023 সালে গাজা যুদ্ধের সময় ভারতীয় সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়া ভিডিও এবং বিভ্রান্তিকর দাবি ভাইরাল হয়। কিছু পোস্টে এমন ভিডিও শেয়ার করা হয় যেগুলো বাস্তব ঘটনার সাথে সম্পর্কিত ছিল না বা পুরনো ফুটেজ ছিল। পরে ফ্যাক্ট চেকাররা এসব ভিডিও এবং দাবি মিথ্যা বলে প্রমাণ করে। এই ধরনের তথ্য অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক সংঘাত সম্পর্কেও ভুল ধারণা তৈরি করে। এছাড়াও বাংলাদেশের জুলাই অভ্যুত্থান এবং জুলাই পরবর্তী ইন্টারিম সরকার নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে কিছু মিডিয়া ইয়েলো জার্নালিজমের মাধ্যমে ব্যাপক প্রপাগান্ডা এবং মিথ্যা গুজব ছড়ায়। 2015 সালের রিউমার স্ক্যানার একটি বিশ্লেষণে দেখতে পায় যে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে ছড়ানো অনেক খবর আসলে বিভ্রান্তিকর ছিল এবং মিথ্যা ছিল। তাদের ফ্যাক্ট চেক অনুযায়ী 38টি ঘটনায় 73টি ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সম্পর্কে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে। এসব 73টি গণমাধ্যমের মোট 41টি প্রতিবেদন যাচাই করা হয় এবং প্রতিটিতেই ভুল বা বিভ্রান্তিকর তথ্যের প্রমাণ পাওয়া যায়। সংবাদ মাধ্যমগুলোতে একটি থেকে শুরু করে সর্বোচ্চ 10টি পর্যন্ত ভুয়া প্রতিবেদন পাওয়া গেছে। এই প্রচারণায় কিছু বড় ভারতীয় সংবাদ মাধ্যমের নাম উল্লেখ এসেছে, যেমন NDTV, দ্য টাইমস অফ ইন্ডিয়া, জি নিউজ, WI1, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, নিউজ 18, TV9, ABP এবং মিরর নাও। এই পরিসংখ্যান শুধু ভুয়া খবরের সংখ্যা নয়, বরং এর ধরন এবং উদ্দেশ্য সম্পর্কে উদ্বেগ তৈরি করে। চিহ্নিত 155টি ভুয়া তথ্যের একটি বড় অংশই ধর্মীয় বিভাজন উস্কে দিতে পারে এমন কন্টেন্ট তৈরি করে। অর্থাৎ বাংলাদেশকে গিয়ে ভারতের কিছু উৎস থেকে ছড়ানো অনেক বিভ্রান্তিকর তথ্য ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছিল। সব মিলিয়ে দেখা যায় ভারতে ফেক নিউজ বিস্তার, মূলত সোশ্যাল মিডিয়ার ব্যবহার, রাজনৈতিক মেরুকরণ এবং কম মিডিয়া সচেতনতার কারণে আরও
শক্তিশালী হয়ে ওঠে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, আপনারা কি অনলাইনে সঠিক তথ্য কনজিউম না করার জন্য এনাফ সচেতন? আপনারা কি অনলাইনে কোনটা চটকদার কিংবা আকর্ষণীয় তথ্য দেখলে সেটা কি যাচাই করেন, নাকি এমনি এটা শেয়ার করে দেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। যে কোনো তথ্য বিশ্বাস করার আগে সবসময় যাচাই করুন। ভুল কিংবা অযাচাইকৃত তথ্য অনলাইনে শেয়ার করবেন না, গুজব কিংবা প্রপাগান্ডা ছড়াবেন না। ধন্যবাদ।